আমি যখন একটি গভর্নমেন্ট অফিসে ছিলাম, যেখানে আমি গোল মিস করেছিলাম বলে আমার গলায় জুতো, পুরো টিমের জুতোটা রাখা ছিল। একজন আমাকে জিজ্ঞেস করেছিল, আমার একটি মেয়েকে খুব ভালো লাগে, তা আমি যদি সারাদিন তার কথা ভাবি, সে কি সত্যি আমার হয়ে যেতে পারে? এরকম বহু ঘটনা আমার কাছে বহুবার এসছে। একটা কথা বলতে পারি যেটা আমার অভিজ্ঞতা এবং আমার পড়াশোনা থেকে। স্পেসিফিক কাউকে পাওয়ার পিছনে কারণ কি? আলটিমেট তো ফিলিংস। আপনি যাকে চাইছেন যদি সে আপনার জীবনে না আসে, তাহলে কি বিরাট ক্ষতি হয়ে যাবে? একজন কোম্পানির সিইও 16 ঘন্টা বা 12 ঘন্টা কাজ করছে ইত্যাদি খবর যখন উঠে আসে, আমি অনেককে বলতে শুনেছি, আমিও 5 কোটি টাকা মাইনে পাই, তখন আমি এটা করব বছরে। কিন্তু অ্যাকচুয়ালি রিয়েল লাইফে তো উল্টো, যে আমি এতটা পরিশ্রম করলে তবে একদিন 5 কোটি টাকা মাইনে পাবো। তা আমার মনে হয় যে এই যে মানুষের দেখাটা উল্টো, এইটাও একটা মেন্টালিটিটা এফেক্ট করে Mental ভবিষ্যতে, blockage, হ্যাঁ, exactly. অ্যাকচুয়ালি ফিউচারে প্রোগ্রেস করতে। এইটা নিয়েও আপনি যদি একটু বলেন। আমি নিজের জীবনে যেটা অ্যাপ্লাই করেছি সেটা বলি, যে প্রথম কথা হলো, যে 5 কোটি টাকা মান্থলি রোজগার করতে চায়, এরকম যদি 4টে সাকসেসফুল লোক সৎভাবে 5 কোটি টাকার জায়গায় পৌঁছেছে, তার ডেলি লাইফস্টাইল কি আছে আমরা যদি দেখি। যে একজন সাকসেসফুল স্পোর্টস পার্সন যে অলিম্পিকে মেডেল পেয়েছে, সে কি কোচের আশায় বসে আছে যে সে প্র্যাকটিস করাবে, না নিজের প্র্যাকটিসটা নিজে করছে? মানে প্রথমেই হচ্ছে একটা ডিসিপ্লিন রুটিনের মধ্যে থাকাটা খুব দরকার, যে আমি অ্যাচিভ করার পরে যে লাইফস্টাইল আমি মেনটেন করব, সেটা এখন থেকে প্র্যাকটিস করব। আমার নিজের জীবনের কথা বলি, আমি যখন একটি গভর্নমেন্ট অফিসে ছিলাম, যেখানে আমি গোল মিস করেছিলাম বলে আমি ঘুমের ঘোরে সেখানে টুর্নামেন্ট খেলতে গেছি, সকালবেলা উঠে দেখি আমার গলায় জুতো, পুরো টিমের জুতোটা রাখা ছিল। এটা ট্রু স্টোরি, কিন্তু আমার নিজের জীবনে। তখন আমার প্রথমেই রাগ উঠেছিল যে পুরো জুতোগুলো, ঘটনাটা বম্বের ঘটনা, মেরিন ড্রাইভে গিয়ে সবার জুতো ফেলে দেবো, যা হয় হবে। কিন্তু আমার এক বন্ধু বলেছিল, দেখ ওটা করলে তুইও কিন্তু ওদের মতন হয়ে গেলি, তুই আজকে এটা থেকে একটা শপথ নে যে তোকে এমনভাবে ইনসাল্ট করেছে, এমনভাবে তুই নিজেকে তৈরি করবি, একদিন ওরাই তোকে ফুলের মালা পরাবে। অ্যান্ড উইথ অল ডিউ রেসপেক্ট, আমি সেটাকে পজিটিভভাবে নিই, এবং সেই দিন থেকে আমার মিশন অ্যান্ড ভিশন ছিল একদিন নিজেকে এমনভাবে এমন জায়গায় নিয়ে যাব যে সত্যিই সেদিন হবে। এবং যে গভর্নমেন্ট অর্গানাইজেশনটি আমি ছেড়ে দিই, সেই গভর্নমেন্ট অর্গানাইজেশন থেকে লাস্ট 3 মাস আগে দুবার আমার কাছে ফোন আসে যে স্পোর্টস অফিসারের পোস্ট খালি, আপনি কি জয়েন করবেন? সেকেন্ড ফোনটা আসে সেই ডিপার্টমেন্টের চেয়ারম্যানের কাছ থেকে, ফোনটা আসে যে আমরা চাইছি আপনাকে দিয়ে ট্রেনিং করাবো, আপনি কি আমাদের ইনস্টিটিউশনের ডেভেলপমেন্টের জন্য ট্রেনিং করাবেন? মানে যারা আমাকে ইনসাল্ট করলো, আজকে তাদেরই হায়ার অথরিটি আমাকে ডেকে পাঠালো। তার কারণ একটাই, আমি আমার নিজের এবিলিটি এবং নিজের ক্যাপাবিলিটিটাকে এমন জায়গায় হয়তো নিয়ে যাওয়ার চেষ্টা করেছি, যে কারণে আমাকে ভ্যালু দেওয়া হয়েছে। এই ভ্যালুটা তখনই একটা মানুষ পায় যখন কোনো সময় তাকে যদি রিজেক্ট করা হয় বা তাকে যদি ভাঙাও হয়, সে যেন লক্ষ্য থেকে না সরে যায়। আমরা অর্জুনের গল্পের সাথে আরেকজন জানি একালব্যর গল্প। একালব্যর কিন্তু সেই অর্থে গুরু ছিল না, কিন্তু খালি দেখে 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 সেই কিন্তু শিখেছিল, এবং ওই একালব্যকে বলা হয় বিরাট বড় যোদ্ধা ছিল, যে কারণে সে গুরু দক্ষিণা হিসেবে তার বুড়ো আঙুল অবধি কেটে দেয়। মানে খালি দৃষ্টি দিয়েও কিন্তু অনেক কিছু করা যায়, কিন্তু চোখ আর কানকে কানেক্ট করার জন্য খুব দরকার ভিজুয়ালাইজেশন প্র্যাকটিস করা। পৃথিবীর সমস্ত বড় প্লেয়ার, বিরাট কোহলি থেকে আরম্ভ করে, জোকোভিচ থেকে আরম্ভ করে, যত বড় বড় আর্টিস্ট আছে, আমার কাছে রিসেন্টলি বম্বে থেকে অ্যাজ ওয়েল অ্যাজ কলকাতার একজন বিখ্যাত আর্টিস্ট এসছে ভিজুয়ালাইজেশন শিখতে। তার বক্তব্য, আমি জানি আমি যে ফিল্ডে কাজ করি, যদি আমি জিনিসটাকে ভিজুয়ালাইজ না করতে পারি, তাহলে আমি অ্যাকচুয়ালাইজ করতে পারবো না। আর ভিজুয়ালাইজ করাটা একটা প্র্যাকটিস, একটা প্রসেস। তার কারণ গোল অনেকেই দেখতে পারে, কিন্তু কতজন প্রসেসে চোখ রাখে? মানে ব্যাপারটা যদি এভাবে দেখি, এভারেস্টে আমরা সবাই উঠতে চাইছি, ভার্চুয়াল এভারেস্টে, কিন্তু চোখটা এভারেস্টে রাখলে হবে না, মনে রাখতে হবে এভারেস্ট। চোখটা থাকবে কিন্তু এভরিডে অ্যাক্টিভিটিতে। মানে প্রত্যেক দিন আমি কি করছি সেটা কি আমার গোলের দিকে নিয়ে যাচ্ছে? 60,000 থটস প্রত্যেক দিন, রিসার্চ বলছে আমাদের মাথায় নাকি ঘুরপাক খায়। এই 60,000 থটসের মধ্যে 92% থটস নাকি নেগেটিভ। এটা আমি বলছি না, এটা বিভিন্ন ধরনের ব্রেন নিয়ে যারা রিসার্চ করেন তারা বলছেন। মানে ব্যাপারটা অনেকটা এরকম, এই দু কান আর দু চোখ দিয়ে অনেক ইনফরমেশন ঢুকবে, কিন্তু কোন ইনফরমেশনগুলোকে বার করে দেবো আর কোন ইনফরমেশনটা ঢুকে হেড অ্যান্ড হার্টে ধরবো, সেই বোধ আর বিচার আর বুদ্ধিটা থাকা দরকার।
যদি আজকের জেনারেশনকে নিয়ে বলি, ইনস্টাগ্রাম নাকি থাকতেই হবে, এফবি নাকি থাকতেই হবে, স্ন্যাপচ্যাট নাকি থাকতেই হবে, না হলে বন্ধুদের কাছে প্রেস্টিজ নেই। অ্যাজ ওয়েল অ্যাজ গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড যদি না থাকে তাহলে তুই লাইফে কী করলি। এটা যদি কারোর মিশন ভিশন থাকে, সে তার লাইফে 5 বছর বাদে যেখানে পৌঁছাবে, আর একজনের মিশন ভিশন আমি দেশ 10-এর জন্য কাজ করব, বা আমি কর্মসংস্থানের জন্য 200 কোটি টাকার কোম্পানি তৈরি করব, তার কিন্তু ইনস্টাগ্রাম, ফেসবুক বা স্ন্যাপচ্যাট না থাকলেও করতে পারে যদি তার গুরু থাকে এবং ভিশনকে আর মিশনকে সে যদি কানেক্ট করতে পারে, যেটাকে কানেক্ট দ্য ডট বলা হয়। এই সূত্র ধরেই বলছি, আমি যখন ল অফ অ্যাট্রাকশন নিয়ে এপিসোড করব বলেছিলাম, তা অনেক তো জেনজি এর ছেলেমেয়েরাও আমাদেরকে ফলো করে। তো একজন আমাকে জিজ্ঞেস করেছিল একটা অনুষ্ঠানে যে স্যার, আপনি যখন ল অফ অ্যাট্রাকশন নিয়ে পডকাস্ট করবেন বা যদি মৃণাল স্যার আসেন, জিজ্ঞাসা করবেন যে আমার একটি মেয়েকে খুব ভালো লাগে, তা আমি যদি সারাদিন তার কথা ভাবি, সে কি সত্যি আমার হয়ে যেতে পারে? তো এটা অদ্ভুত একটা প্রশ্ন এসেছিল, আপনি যেহেতু বললেন আমার মাথায় এলো। এবার এটা শুধু আমার মনে হয় ওই ছেলেটির না, ওই বয়সের যারা 18, 19, 20, 22 বছর বয়সের, এটা অনেকেই ভাবে। আপনার কি মনে হয়? এরকম বহু ঘটনা আমার কাছে বহুবার এসছে যে আমার সাথে এরকম, আমার পাড়ার একটি মেয়েকে আমার এত ভালো লাগে, তার জন্য আমি সব কিছু করতে রাজি আছি, আমি কি করলে তাকে পাবো। আমি একটা কথা বলতে পারি যেটা আমার অভিজ্ঞতা এবং আমার পড়াশোনা থেকে, যেটা খুব ইম্পর্টেন্ট। একটা স্পেসিফিক কাউকে পাওয়ার পিছনে কারণ কি? আলটিমেট তো ফিলিংস। এবার কোনো কিছু থেকে যদি আমি সেই ফিলিংসটা পাই, কোনটা বেশি ইম্পর্টেন্ট, ওই ফিলিংসটা না এক্স্যাক্টলি ওইটাই দরকার? যেরকম আমি তো হকি খেলে ভেবেছিলাম ইন্ডিয়ার জার্সি পরবো, আজকে যদি সত্যি হকি খেলে ইন্ডিয়ার জার্সি পরতাম, তাহলে হয়তো 2-3 বছর, 4 বছর, 5 বছর, রাইট, তাহলে হয়তো এই মৃণাল চক্রবর্তীর জন্ম হতো না। হতে তো পারে আপনি যাকে চাইছেন যদি সে আপনার জীবনে না আসে, তাহলে কি বিরাট ক্ষতি হয়ে যাবে? এরকমও তো হতে পারে তার থেকেও বেটার কিছু আপনার জন্য ওয়েট করছে। রিসেন্টলি একটা ঘটনা নয়, এটা প্রায় 12 বছর আগেকার ঘটনা। ছেলেটি আজকের ডেটে ইউএসএতে খুব সফল একজন খুব বিখ্যাত মানুষ, নামটা বলছি না তার প্রাইভেসির জন্য। ছেলেটি কোনোভাবে একটি স্পেসিফিক মেয়েকে ভালোবাসতো এবং ছেলেটি প্রায়ই আসতো আমার কাছে, বলতো আমি মেয়েটিকে ভালোবাসি কিন্তু বলতে পারছি না। তো আমি একদিন বললাম, বলতে না পারলে কিন্তু হবে না, বলতে হবে। সে বলছে যদি বলি, যদি না বলে, তাহলে তো যে বন্ধুত্বটা আছে সেটাও কেটে যাবে। আমি বললাম হতে তো পারে তুমি যদি না বলো, অন্য কেউ যদি তাকে বলে, সে তোমাকে কিভাবে ভাবছে তুমি জানো না, সেক্ষেত্রে তোমার মুখ খোলা উচিত। সে একদিন সাহস করলো, সে আমাকে বললো স্যার আমি আজকে বলবোই। যথারীতি সেই দিন সিনেমার ক্লাইম্যাক্সের মতন ঘটনা, আমি হাতে বলটা সেই জন্যই নিলাম দেখানোর জন্য, সে তো গেল, সে বলবেই। এবং যখন ঠিক বলতে যাচ্ছে, ঠিক উল্টো দিকে সেই মেয়েটিও তখন বলছে আজকে তোমাকে একটা দারুণ খবর শোনাবো। ছেলেটিও বলছে আমি তোমাকে দারুণ খবর শোনাবো। মেয়েটি হাত তুলে বলছে লেডিস ফার্স্ট, আমি আগে বলবো। ছেলেটি বলল ওকে। বলে আজকে তোমাকে যে কথাটা কোনোদিনও বলিনি বলবো, ইউএস থেকে আমার সেই বন্ধু আসছে, যে ছোটবেলার বন্ধু যাকে আমি মনে মনে ভালোবাসতাম, সে আমাকে অ্যাপ্রোচ করেছে বিয়ের জন্য, আমরা সেই জন্য মিট করতে যাচ্ছি, আর তুমি আমার বেস্ট ফ্রেন্ড হিসেবে যাবে। তারপরে বলার পরে যখন ছেলেটিকে বলছে তুমি তোমার গুড নিউজটা দাও, তখন সে বলতে পারেনি তার গুড নিউজ, সে কথাটা ঘুরিয়ে তখন বলল আমার মা আর বাবা তোমাকে বাড়িতে ইনভাইট করেছে, এটাই আমার কাছে গুড নিউজ, কথাটা ঘুরিয়ে দেয়। এবং ইমিডিয়েটলি ওই ঘটনা থেকে বেরিয়ে আসার পর সে এমন কিছু অ্যাটেম্প নেয় যেটা তার জীবনকে শেষ করে দেওয়ার মতন। সামহাউ সেই অ্যাটেম্পে সে ফেল করে এবং আমার চেম্বারে এসে আমাকে জড়িয়ে ধরে খুব কান্নাকাটি, স্যার এত বড় ধাক্কাটা আমি খেলাম, আমি তো খুব পিওর ছিলাম। আমি আমার মতন করে তাকে একটা কথাই বললাম, যেরকম আমাকে আমার গুরু শিখিয়েছিল, যে তোমার কাছে যদি এটা খারাপ লেগে থাকে, তুমি এটার পজিটিভ সাইনটা নাও, হয়তো সামথিং বিগার ইজ ওয়েটিং ফর ইউ, নট ইন সেন্স অফ গার্লফ্রেন্ড, হয়তো অন্যদিকে অন্যভাবে। সে জানতে পারলো ছেলেটির তখনকার দিনে আর্নিং নাকি ইন্ডিয়ান কারেন্সিতে 10 লক্ষ টাকা। ছেলেটি ওটাকে পজিটিভভাবে নিয়ে সে ডিসাইড করলো যে আমি নিজেকে দেখিয়ে দেবো আমিও কি পারি। আজকের দিনে ছেলেটি প্রায় 1,500 কোটি টাকার মালিক, এবং নট অনলি দ্যাট, ওই 1,500 কোটি টাকার সাথে সে তার সম্পত্তি এত বানিয়েছে এবং এখনও ইউএস থেকে আমাকে সে যোগাযোগ রেখে একটা কথা বলে, থ্যাংক ইউ স্যার, সেদিন যদি আমি, উইথ অল ডিউ রেসপেক্ট টু মাই ফ্রেন্ড
মানে সকল যে তার গার্লফ্রেন্ড ভেবেছিল আমি যদি তাকে বিয়ে করতাম আমার জীবনের এত বড় দিকটা হয়তো খুলতো না। ওই জোহারি উইন্ডোর কথা একটু আগে বলছিলাম যে আমাদের মনের মধ্যে অনেক দরজা থাকে না, সেই দরজার দিকে আমরা অনেক সময় তাকাই না, যে কারণে আমরা যেটা চাই সেটা না দেখে আমরা যেটা চাই না সেই দিকে অনেক সময় ফোকাস হয়ে যায়। মানে অনেক সময় নিজেকে একটু চেক করা উচিত, যে কারণে ইংলিশে একটা কথা আছে, অডিট ইয়োর থট, অডিট ইয়োর ওয়ার্ড, অডিট ইয়োর অ্যাকশন, অডিট ইয়োর হ্যাবিট, অডিট ইয়োর ক্যারেক্টার, অডিট ইয়োর ডেস্টিনি। সো আমরা বলি না আমাদের ভাগ্যে লেখা আছে, ভাগ্যে না থাকলে কি হবে। রিসার্চের ভাষায় যদি বলি, ভাগ্য আর কর্মের আমার অভিজ্ঞতা থেকে বলি, আমার মতন করে ইভেন্ট মাল্টিপ্লাই বাই রেসপন্স ইজ ইকুয়াল টু আউটকাম। ইভেন্টের ওপর আমাদের কোনো কন্ট্রোল নেই, কিন্তু রেসপন্সের ওপর আমাদের কন্ট্রোল আছে। আর রেসপন্স ইজ অল অ্যাবাউট 85%। মানে আমি সিচুয়েশন থেকে কিভাবে রেসপন্স করব। পা কেটে গেল, সে কিন্তু লোকের কাছে দয়া মায়ার জন্য হাত পাততে পারত, সেটা না পেতে সে চড়ে উঠলো এভারেস্টে। একদমই তাই। কানে শুনতে পাচ্ছে না, সে মুখ দিয়ে একটা পাইপ দিয়ে তার মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টে হাত রেখে সে মিউজিক কম্পোজ করে ফেললো, বিটোভেন। থমাস অ্যালভা এডিসন যখন তার ফ্যাক্টরি আগুনে দাউ দাউ করে জ্বলছে, সবাই বলছে তোমার সব কিছু জ্বলে গেল, সে হাসতে হাসতে বলছে সব কিছু জ্বলে যায়নি, আমার যত নেগেটিভ ছিল সবগুলো জ্বলে গেল, আমার ভালো জিনিসগুলো এখন এখানে ধরা আছে, নেগেটিভগুলো আমি জানতাম না।